ক্যাস্পিয়ান সাগরে নিজেদের একটি পণ্যবাহী জাহাজে গত ৩ দিন আগে ইউক্রেনের হামলায় এক ইরানি নাবিক নিহত হওয়ার পর ইউক্রেনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পায়, শনিবারের ওই হামলার জবাবে তেহরান ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর লক্ষ্য করে বিস্ফোরকবাহী ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে চেয়েছিল। বিশ্লেষকদের মতে পরিকল্পনা অনুযায়ী এই হামলা পরিচালিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক উত্তেজনা মারাত্মক আকার ধারণ করতে পারত। তবে ঘটনার পরপরই শুরু হওয়া জোরালো কূটনৈতিক যোগাযোগের কারণে সম্ভাব্য এই সংঘাত আপাতত এড়ানো গেছে বলে ইরানি ও পশ্চিমা একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রথমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের এই পদক্ষেপকে জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দেন। কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেন। জাহাজে হামলাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং ইউক্রেন ইরানের সঙ্গে নতুন করে কোনো উত্তেজনা তৈরি করতে চায় না। ইউইর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মধ্যস্থতা এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পর ইরান পাল্টা হামলার পরিকল্পনা স্থগিত করে। পরবর্তীতে এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি জানান, ইরানও পরিস্থিতি জটিল করতে চায় না, তবে বেসামরিক নাগরিক কিংবা সাধারণ স্থাপনার উপর যে কোনো আক্রমণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সাথে ইউক্রেনের এই অনিচ্ছাকৃত হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কিয়েভের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চীন থেকে 400-র বেশি কাঁধে বহনযোগ্য শোল্ডার ফায়ার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এই চুক্তির আওতায় কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালানটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানের হাতে পৌঁছবে। রয়টার্সের তথ্য অনুযায়ী চীন ও ইরানের মধ্যে এই চুক্তি আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার। চুক্তির অধীনে ইরান 300 থেকে 400টি QW-12 এবং FN-16 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করবে। কাঁধ থেকে সহজে ব্যবহারযোগ্য এসব ক্ষেপণাস্ত্র আকাশে থাকা শত্রু ভাবাপন্ন যুদ্ধবিমান ও ড্রোন মুহূর্তে ভূপাতিত করতে সক্ষম। সম্প্রতি নিজেদের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা ঘাটতি দেখা দেওয়ায় স্বল্প পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহকে তেহরানের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হংকং ভিত্তিক জংকিং বাংসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামক একটি প্রতিষ্ঠান ইরানি কর্তৃপক্ষ ও চীনা সরবরাহকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। তবে চীন রয়টার্সের এই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে। অন্যদিকে অস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগ উঠলেও পাকিস্তান তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রণালীটির যৌথ তদারকি সংক্রান্ত ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এর পরিবর্তে তেহরান নিজেদের একটি পাল্টা প্রস্তাব পেশ করেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরান যাই করে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়ে, এদের আর কোনো কাজ নেই উদ্বিগ্ন হওয়া ছাড়া। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, ওমানের প্রস্তাবে তাদের নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রণের দাবিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ইরান এমন একটি নিয়ন্ত্রণ কাঠামো চায় যেখানে কৌশলগত এই জলপথে তাদের ভূমিকাই হবে প্রধান। যদি ওমান বা ইরান কোনো পক্ষেই প্রস্তাবগুলো বিস্তারিত প্রকাশ করেনি, তবে বিশ্লেষকদের মতে এই মতপার্থক্য অঞ্চলের স্থিতিশীলতাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বের মোট তেল ও তরলকিত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি প্রায় 20%ই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে যে কোনো বিরোধ বা টানাপোড়েন বিশ্বজুড়ে জ্বালানি বাজার, তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্যের উপর তাৎক্ষণিক ও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক বাহিনী এবং তাদের অক্ষ শক্তিগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সামরিক কর্মকাণ্ড না চালানোর আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুক্তাদা আল সদর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরাককে কোনো হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
কিছু মিলিশিয়া যাতে উপসাগরীয় দেশগুলোকে ইরাকে আক্রমণের অজুহাত দিতে না পারে সে বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। এই বার্তাটা 29 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হয়। আল সদর বলেন, ইরাককে আবার কোনো অর্থহীন যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। এছাড়া দেশি বিদেশি গোষ্ঠীগুলো যেন সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তিনি আশঙ্কার কথা জানান। দীর্ঘদিনের সংঘাত দেশের সম্পদ ও মর্যাদার ক্ষতি করেছে উল্লেখ করে তিনি শান্তির গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে তিনি বিদেশি সামরিক ঘাঁটি, আধিপত্য ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মুক্ত এক শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্যের প্রত্যাশা ব্যক্ত করেন। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই খেলায় সংঘর্ষ হয়তো শেষ মুহূর্তে থমকে গেছে, কিন্তু আগুন কিন্তু নেভেনি। একদিকে চীনের ট্রাম্প তোয়াক্কাহীন অস্ত্র চালান, অন্যদিকে হরমুজ প্রণালীতে তেলের মহাসংকট। যে কোনো মুহূর্তে কি তবে বিশ্ব দেখতে যাচ্ছে এক তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার কি মনে হয় ইউক্রেন আর ইরানের এই বিপজ্জনক চালের শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে, নাকি চীনের এই মাস্টার স্ট্রোকে বদলে যাবে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক মানচিত্র? স্ক্রিনের নিচে কমেন্ট বক্সে এখনই আপনার মতামত লিখে জানান, আমরা পড়তে চাই আপনার যুক্তি। আন্তর্জাতিক রাজনীতির এমন থ্রিলার আর পর্দার পেছনে গোপন সব সমীকরণ সহজ ভাষায় বুঝে নিতে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আর হ্যাঁ, সত্যটা সবাইকে জানাতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ওয়ালে ও বন্ধুদের ইনবক্সে। আপনারা পৃথিবীর কোন দেশ বা শহর থেকে দেখছেন তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ এখানেই থামছি, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।